ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম দিল্লির যে সুলতানি সাম্রাজ্য সেটা নিয়ে। তো আমরা দাস বংশের অনেকটা আলোচনা করেছিলাম। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ইলতুৎমিশ 1236 খ্রিস্টাব্দে যখন সিংহাসনে বসছেন, তিনি মনোনীত করে যাচ্ছেন কাকে না, কন্যা সুলতান রাজিয়াকে তিনি মনোনীত করছেন যে তিনি সিংহাসনে বসবেন। এই সুযোগ নেই আমরা কিন্তু দেখতে পাই যে দিল্লির যে সিংহাসনে, সেখানে কিন্তু সুলতান রাজিয়ার আগে সিংহাসনে আমরা একজনকে বসতে দেখা যায়। ঠিক আছে, সে হচ্ছে ইলতুৎমিশের যে পুত্র, সেই পুত্রের নাম হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ শাহ। ঠিক আছে, সেই পুত্রের নাম হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ শাহ। এই ব্যক্তিকে আমরা কিন্তু সিংহাসনে বসতে দেখতে পাই। এরপর দেখো যে সিংহাসনে বসছে, ঠিক আছে, যে ইলতুৎমিশকে আমরা দেখলাম একজন প্রকৃত শাসক। ঠিক আছে, এবং তার পুত্র, ঠিক আছে, অর্থাৎ রুকনুদ্দিন, যে আমরা একটা কথা সবসময় জানি যে কোনো যে রাজবংশ জন্মগ্রহণ করলেই যে একজন সফল শাসক হওয়া যায় না। ঠিক আছে, সেটা কিন্তু আমরা এই রুকনুদ্দিন ফিরোজ শাহকে দেখে আমরা কিন্তু বুঝতে পারি। তিনি যখন সিংহাসনে বসেন তিনি খুব স্বল্প সময়ের জন্য সিংহাসনে বসেছিলেন, এবং তিনি যে সময়তে সিংহাসনে বসেছিলেন তার শুধু ব্যর্থতায় পরিপূর্ণটা। ঠিক আছে, অর্থাৎ তিনি কি ছিলেন, তিনি ছিলেন হচ্ছে প্রচুর মানে ফুর্তিবাজ। ওকে, যে তিনি শুধু যে শাসন কাজ করব তা নয়। যখন সুলতান রাজিয়াকে উত্তরাধিকারী অলরেডি আমরা দেখেছি যে ইলতুৎমিশ করে দিয়েছেন, যে এরপরে সিংহাসনে বসবেন ইলতুৎমিশ, কিন্তু যে তুর্কি অভিজাতরা ছিল না, তারা কিন্তু নারী শাসককে মানতে চায়নি, যে মেনে নিতে পারে না যে একজন নারী হয়ে সিংহাসনে বসবেন। এটা কিন্তু যে তুর্কি অভিজাতরা যে শ্রেণীটা ছিল সেটা কিন্তু মেনে নিতে চায়নি। এর জন্য কিন্তু রুকনুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসাতে বাধ্য হয়। ঠিক আছে, এবং তিনি যখনই সিংহাসনে বসলেন তখন থেকেই শাসন ব্যবস্থার একটা অস্থিরতা দেখা যায়, অর্থাৎ শাসন ব্যবস্থা ঠিকঠাক চলছে না। ঠিক আছে, তিনি তো একদম অনাগ্রহী ছিলেন। ঠিক আছে, রাষ্ট্র যে কাজ বা রাষ্ট্র কার্যের দায়িত্ব নিজের হাতে তো না রেখে তিনি কি না ভোগবিলাসে মত্ত থাকতেন। এর ফলে যে তার যে প্রকৃত ক্ষমতাটা তার মায়ের হাতে চলে যায়। তার মায়ের নাম ছিল কি না, শাহ তুর্কান। ঠিক আছে, এই শাহ তুর্কান যিনি ছিলেন তিনি ছিলেন অত্যাচারী এবং প্রতিহিংসা পরায়ণ। ঠিক আছে, তার ফলে কি সাধারণ মানুষ এবং জনগণের মধ্যে কি হয় না, অসন্তোষের সৃষ্টি হয়ে যায়। এবং এই অসন্তোষের সৃষ্টি যখনই হয়ে যায় তখন শুরু হয় বিদ্রোহ। বাংলার গভর্নর, লাহোর এবং অন্যান্য প্রদেশের শাসকরা কি হয়, বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে কি হয় যে কেন্দ্রীয় শাসনের প্রতি যে একটা মানুষের আস্থা, সেটা কিন্তু আস্থা। ঠিক আছে, এর ফলে আমরা দেখি যে যখন এই যে রাজধানী যে চরম যে অসন্তোষ একবারে চরম যে সীমায় পৌঁছায়, তখন কিন্তু আমিররা কী করে না, যে এই ফিরোজকে কী করে না ক্ষমতাচ্যুত করে, এবং তাকে পরে কারারুদ্ধ করা হয় এবং এরপর তাকে হত্যা করা হয়। অর্থাৎ এর যে শাসনকাল সেটা খুবই কম সময়, এবং তিনি একদম ভোগবিলাসে মত্ত এবং অযোগ্য শাসক হিসাবে প্রমাণিত হয়। এরপর আমরা সিংহাসনে দেখতে পাবো 1236 খ্রিস্টাব্দকে না সুলতান রাজিয়াকে কিন্তু আমরা সিংহাসনে দেখতে পাবো। এই যে সুলতান রাজিয়া সিংহাসনে বসছেন, এই সুলতান কিন্তু যে সিংহাসনে বসে যে তিনি খুব সহজেই সিংহাসন পেয়ে যাচ্ছেন তা নয়। সুলতান রাজিয়া যখন সিংহাসনে বসেন তখন একজন পুরুষ প্রধান সমাজ একজন নারীকে সিংহাসন যে বসাবে এটা একটা বিরোধী চলে, এবং তিনি যে সেই বিরোধীটা কাটিয়ে সিংহাসনে বসছেন সেটা কিন্তু একটা যুগান্তরকারী ঘটনা আমরা সুলতানা রাজিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি। ওকে, অভিজাতরা মেনে নিতে চাননি যে তিনি সিংহাসনে বসেন। ঠিক আছে, এবং এর ফলে দেখো রাজিয়া কি হয় না একজন দক্ষ প্রশাসন হিসাবে কিন্তু প্রমাণিত পরে হয়েছিলেন। নিজেই রাজকার্য পরিচালনা করতেন। তিনি নিজেই পুরুষের মতো পোশাক পরে তিনি দরবারে উপস্থিত হতেন। ঠিক আছে, এইসব কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখো ফার্স্ট পয়েন্টে কি রেখেছি, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না। এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে দিল্লির সুলতানের প্রথম এবং শেষ মহিলা শাসকের নাম, সেটা কি হবে না, সুলতান রাজিয়া কিন্তু হবে। দিল্লির যে সুলতান, যে দিল্লির যে শাসন ব্যবস্থায় প্রথম মহিলা শাসক, এবং ইনি হচ্ছেন শেষ শাসক হিসাবে কিন্তু ছিলেন, এবং তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। আমরা আগেই বলেছি ইলতুৎমিশের কন্যা তিনি কিন্তু ছিলেন। এরপরে তুমি দেখো যে ইলতুৎমিশের সময়
যে 40 চক্র গঠন হয়েছিল সুলতান রাজিয়ার সময় তা কিন্তু মোটেও ঠিকঠাক চলেনি, ঠিক আছে। এই সময় কি হয়েছিল না 40 চক্র রাজতন্ত্রের ক্ষমতার জন্য লড়াই অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, বুঝেছ, শুরু হয়েছে। এই 40 চক্র কেন শুরু হয়েছে, কারণ এই তুর্কি অভিজাতরা যে একজন নারী শাসককে মেনে নিতে পারেনি, ঠিক আছে। রাজিয়া চাইছিল যে তাদের প্রভাবটা কমাতে, কিন্তু সে পারেনি। তার মধ্যে একটা চরম বিরোধতা সৃষ্টি হয়, ঠিক আছে, এই জন্য হয়নি। এরপর তুমি দেখো এখানে একটা ঘটনা ঘটেছিল যে 1200 তুমি দেখো যদি যে রাজিয়া একজন অতুর্কিকে, ঠিক আছে, ইয়াকুত, ঠিক আছে, নাম হচ্ছে ইয়াকুত, ঠিক আছে, একে কি ছিল না একে বসেছিল উচ্চ পদে নিয়োগ করেছিল, ঠিক আছে। যখনই একে উচ্চ পদে নিয়োগ করা হলো তখনই অভিজাতদের মনে একটা অসন্তোষ বেড়ে যায়, ঠিক আছে, এবং এই ইয়াকুতকে কেন্দ্র করেই কিন্তু রাজিয়ার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ কিন্তু চারদিকে ছড়তে থাকে, ঠিক আছে। 1240 খ্রিস্টাব্দে কি হয় না হচ্ছে ভাটিন্ডার যে গভর্নর ছিলেন ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, ঠিক আছে, এই যে আলতুনিয়ার কথা আমরা এখনই বলবো, যাকে বিবাহ করেছিল এই যে 1240 খ্রিস্টাব্দে আলতুনিয়াকে বিবাহ যে বললাম, তাহলে এই আলতুনিয়াকে ছিল কি ভাটিন্ডার গভর্নর, তিনি এখানে একটা বিদ্রোহ করেন, ঠিক আছে, এবং সুলতান রাজিয়া সেই বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি, বন্দী হয়েছিল। পরে তিনি কি হয়েছিল যে আলতুনিয়াকে তার সঙ্গে কি হয়েছিল বিবাহ করে দিয়েছিল। এই বিবাহ করার পরে তিনি চেয়েছিলেন যে আবার দিল্লি যাতে পুনর্দখল করা যায়, কিন্তু তিনি সেটা পারেননি, ঠিক আছে। এবং দেখো তিনি দরবারে পুরুষের পোশাক পরে আসতেন। কি পোশাক আসতে কাবাটা কি না কাবা এক প্রকার হচ্ছে চাদর, ঠিক আছে, এবং কুলাহা এর মানে হচ্ছে মাথায় একটা তাজ থাকবে, এই কিন্তু পোশাক কিন্তু পরে আসতেন, ওকে। এবং 1240 খ্রিস্টাব্দে কি হয় না হচ্ছে রাজিয়া এবং তার স্বামী যে বললাম আলতুনিয়া, ঠিক আছে, কৈথালের একটা বিদ্রোহ, স্থানীয় বিদ্রোহ, সেইখানে যে বিদ্রোহীদের হাতে কি হয় সে কিন্তু নিহত হয়েছিল, ঠিক আছে। এখানেই রাজিয়া সুলতানের কিন্তু শাসনকাল হচ্ছে শেষ। এরপরে আমরা আসব কিছু শাসক, এরপর দিল্লি সুলতানাত সাম্রাজ্যে শাসন করেছিল, কিন্তু আমরা সেগুলো দেখব না। এরপরে আমরা পড়ব গিয়াসুদ্দিন বলবন, যে কিনা 40 চক্রের একজন কে ছিলেন না হচ্ছে অংশ ছিলেন। তো চলো আমরা এরপরে পার্টটা দেখি, গিয়াসুদ্দিন বলবনের সম্পর্কে আমরা জানি, ওকে।